তোমার মাইনেটা? ঘরে ঢুকতে না ঢুকতেই তমালের প্রশ্ন শুনে হকচকিয়ে তাকালো আরতি। আরতিকে এভাবে তাকাতে দেখে একটু অবাক হয়েই যেন তমাল বলল, কেন, তোমার মাইনে ঢোকেনি? আমাদের তো আজকেই অ্যাকাউন্টে মাইনে ঢুকলো। ঢুকবে না কেন? কিন্তু এটুকু বলেই থেমে গেল আরতি। মাসখানেক মোটে বিয়ে হয়েছে তার, এর মধ্যেও অকারণ ঝামেলা নিতে সে ভালো লাগে না। এমনিতেই তমাল খুব ভদ্র আচরণ করেছিল পাত্রী দেখতে গিয়ে। ছেলেপক্ষ হিসাবে কোনো দাবি দাবাও ছিল না তাকে উল্টোপাল্টা কোনো প্রশ্নও করেনি। ওরা চলে যাওয়ার পর বাবা বলেছিল, সুন্দর চেহারা, মোটা অঙ্কের আয়, অথচ কি নম্র ব্যবহার। যদি আরতির এখানেই সম্বন্ধ পাকা হয় তাহলে আমাদের ঘরে হীরের টুকরো জামাই আসবে। দেখবে আমাদের যৌথ পরিবারের মানুষজনের সঙ্গে জামাই কি সুন্দর মানিয়ে নেয়। বিয়ের সাজে তমালকেও মানিয়েছিল চমৎকার। জেঠতুতো খুড়তুতো বোন, কলেজ ইউনিভার্সিটি বন্ধুদের ঈর্ষাভরা দৃষ্টির সামনের ভিতরে ভিতরে ভীষণ খুশি হয়েছিল আরতি। এমনটাই তো চেয়েছিল সে। অবশ্য সেদিন ঠাকুমার আমলের সাবেকি গয়নার সাজে আরতিকেও রাজ রানীর মতো রাখছিল। রাতের বাসরও জমিয়ে দিয়েছিল তমাল, দুর্দান্ত কিছু আধুনিক আর রবীন্দ্রসঙ্গীতের ককটেল করে। আরতিও পিছিয়ে থাকেনি, তার সুন্দর কণ্ঠের আবৃত্তিতে নিস্তুপ হয়েছিল বাসর ঘর। শেষ হতেই হাততালিতে ফেটে পড়েছিল। তমালরা কিছু চায়নি, কিন্তু আরতির বাবা দিয়েছিল প্রচুর। মুখে আপত্তি জানালেও আত্মীয় স্বজন লোকজন ডেকে বউয়ের বাড়ির আসার তত্ত্ব দেখিয়ে শাশুড়ি কিছুটা বাহবা কিনেছিল। অবশ্য আরতিরও সেদিন খারাপ লাগেনি। নিজের বাপের বাড়ির উদার মনোভাবের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। কিন্তু অমৃতের আড়ালে লুকানো গরলের সন্ধান পেতে আরতির সময় লেগেছিল বেশ কিছুদিন। এসব ভাবতে ভাবতে তমালের কথার ঘোর কাটল আরতির। কিন্তু মানেটা কি বললে না? সংসার তো আমাদের দুজনের, আয়ের হিসাব তো আমাদেরই কষতে হবে। ভাবছিলাম হানিমুনে লাদাখ যাব, বুকিং টুকিংগুলো তো সেরে ফেলতে হবে। দুজনের অ্যাকাউন্টেই মাইনে ঢুকেছে, তাই খামোখা দেরি করে লাভ কি? সেজন্যই তোমাকে জিজ্ঞেস করছিলাম। মোবাইলটা এগিয়ে দিল আরতি। মেসেজ দেখে গম্ভীর হলো তমালের মুখ। এতগুলো টাকা কম কেন? তোমার মাইনে তো আসলে আমাদের বাড়ির রেভিনিউ থেকে হওয়ার সময় আমি কর্পোরেট থেকে লাখ 7 টাকা লোন নিয়েছিলাম। মাসে মাসে সেটার জন্য কিছুটা কাটে। তাছাড়া চাকরির জীবন শুরু হওয়ার পর থেকে আমি কিছু টাকা ইনভেস্ট করি, সেখানেও টাকা যায়। আর নতুন ফোন কিনেছি, তার ইএমআই। বাকি টাকাটা স্যালারি হিসাবে হাতে পাই। তোমাদের বাড়ির রেভিনিউতে তুমি কেন টাকা দেবে? টাকা তো তোমার বাবার দেওয়ার কথা। মোবাইলে আর ইএমআইতে কেনার দরকার কি? বলে উঠল তমাল। আমি বলেছিলাম আমি দেব মোবাইল কেনার সময়, অত টাকা অ্যাভেলেবল ছিল না, তাই। ফ্যাকাশে হাসির চেষ্টা করলো আরতি। তুমি বললেও তোমার বাবার নেওয়া উচিত হয়নি। তোমার টাকা কেন নেবেন উনি? কোন বাবার কি মেয়ের টাকায় হাত দেওয়া উচিত? আমি এই প্রথম শুনছি আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও মেয়ের থেকে কোনো বাবা বাড়ির রেভিনিউ করার টাকা নেন। তমালের গম্ভীর মুখ আরও খানিক গরম হয়ে উঠল। আরতি বলল, তোমার বাবা যে সেদিন ব্রেকফাস্ট টেবিলে বললেন ফ্ল্যাট কেনার সময় ডাউন পেমেন্ট অ্যামাউন্ট কম পড়ায় তুমি ব্যাংক থেকে 15 লাখ টাকা লোন দিয়েছিলে। তা তোমাদের ফ্ল্যাটটা তো তোমার বাবার নামে, তাহলে তুমি এতগুলো টাকা পকেট থেকে দিতে গেলে কেন? কি উল্টোপাল্টা বলছো আরতি? স্বভাব বিরুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল তমাল। মনে রেখো, এ ফ্ল্যাটে কিন্তু আমিও থাকি। নতুন ফ্ল্যাট কিনতে বাবাকে সাহায্য আমি করব না তা কে করবে? একমাত্র ছেলে হিসেবে আমার তো সংসারের প্রতি খানিক দায়িত্ব থাকা উচিত, তাই না? হাসলো আরতি। সেই হাসিতে আত্মবিশ্বাসের অচেনা ঝলক দেখে একটু যেন চমকে উঠল তমাল। কাটা কাটা গলায় বলল, আরতি, আমি ঠিক এটাই বোঝাতে চাইছিলাম, ওটা কেবল বাবার বাড়ি নয়, আমারও বাড়ি। তমাল ছোট থেকে আমি ওখানেই বড় হয়েছি। বাবা মা ভালো স্কুলে ভর্তি করেছেন, যত্ন করে পড়াশোনা শিখিয়েছেন। তাই বলেই আজ এই চাকরিটা আমি করে খাচ্ছি।
তোমার যেমন এক ছেলে হিসেবে বাবা মার প্রতি দায়িত্ব আছে, আমারও তেমনি এক মেয়ে হিসেবে আমারও পূর্ণ দায়িত্ব রয়েছে আমার বাবা মাকে ভালো রাখার। আর যে কোনো মূল্যে সে দায়িত্ব পালন আমি করবই। গম্ভীর মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেল তমাল। ঘর লাগোয়া অ্যাটাচড বাথরুমে ঢুকে শাওয়ার চালিয়ে দিল আরতি। ফ্রেশ হতে হতে ভাবল আবার একটা ঝড় উঠতে চলেছে। মনে মনে বলল, উঠুক ঝড়, প্রয়োজনে আমরা সামনে দাঁড়িয়ে মোকাবিলা করব, কিন্তু কোনো মতেই পিছিয়ে আসব না। বিয়ে করেছে বলে বাবা মার দেখভালের দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যাবে সেটা হতে পারে না, হাজার অশান্তিতেও নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।